কথা বহুকাল ধরেই বলা হয়ে আসছে, আর সেই কথাটা আমরা প্রায় সবাই ছোটবেলা থেকে শুনে আসছি। কথাটা হলো, বই মানুষের সবচেয়ে ভালো বন্ধু। সম্ভবত অক্ষরজ্ঞান আছে এমন কেউই এই কথাটার বিরোধিতা করবেন না। আর বই যেখানে পরপর বিষয় অনুসারে বা লেখকের নাম অনুসারে কিংবা অন্য কোনো নিয়ম মেনে সুন্দরভাবে গুছিয়ে রাখা থাকে, তাকে বলে গ্রন্থাগার। বিভিন্ন দেশের বিভিন্ন নাম, তবে লাইব্রেরির কথাটি প্রায় সবাই বোঝে। গ্রন্থাগার বা লাইব্রেরির ইতিহাস বেশ পুরনো। আজকের দিনে অবশ্য লাইব্রেরি বলতে শুধু ছাপা বই বোঝায় না। ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষিত তথ্য, দলিল, দস্তাবেজ, ডিজিটাল বই, পত্রপত্রিকা সবই এই লাইব্রেরির আয়তায় চলে এসেছে। বহু মানুষ নিজেদের নানা প্রয়োজনে লাইব্রেরিতে ঢু মারেন নিয়মিত। কেউ পেশার তাগিদে, কেউ জ্ঞান অর্জনের জন্য, কেউ আবার শুধু নতুন বই পড়বেন বলে। আবার কেউ হয়তো গ্রন্থাগারে যান গবেষণার প্রয়োজনে। ব্যক্তিগত কিংবা বেসরকারি সংস্থার উদ্যোগে গড়ে ওঠা গ্রন্থাগার যেমন আছে, পাশাপাশি সরকারি সহায়তায় গড়ে ওঠা এবং সরকারের পরিচালনায় থাকা বহু গ্রন্থাগারও ছড়িয়ে ছিটিয়ে আছে দুনিয়া জুড়ে। গ্রন্থাগারের ইতিহাস নিয়ে কিছু কথা বলার আগে কত ধরনের গ্রন্থাগার বা লাইব্রেরি আমাদের চারপাশে আছে সেটা একটু জেনে নিলে মন্দ হয় না। ব্যাপারটা যথেষ্ট কৌতূহলের বিষয় হয়ে উঠতে পারে অনেকের কাছেই। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় কিংবা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে তাদের নিজস্ব প্রয়োজনে এক ধরনের গ্রন্থাগার গড়ে তোলা হয়, যার সঙ্গে ছাত্র জীবনে কম বেশি সবারই পরিচয় ঘটে থাকে। আবার বিশেষ বিশেষ প্রয়োজনে শুধুমাত্র নির্দিষ্ট বিষয়ে গবেষণা ও তথ্য সংগ্রহের জন্যও গ্রন্থাগার গড়ে তোলা হয়। বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে রয়েছে এমন একটি গ্রন্থাগার, যেখানে শুধুমাত্র বিজ্ঞানের নানা শাখায় গবেষণা ও তথ্য সংগ্রহের জন্য গড়ে তোলা হয়েছে একটি লাইব্রেরি। পাবলিক লাইব্রেরি কথাটির সঙ্গে আমরা প্রায় সবাই পরিচিত। সাধারণ মানুষের ব্যবহারের জন্য গড়ে তোলা লাইব্রেরিকেই বলা হয় পাবলিক লাইব্রেরি। এই ধরনের গ্রন্থাগারের সদস্য হওয়ার জন্য কোনো রকম বিধি নিষেধ থাকে না। যে কোনো বয়সে, যে কোনো পেশার, যে কোনো শিক্ষাগত যোগ্যতার মানুষ এর সদস্য হতে পারেন। আবার গ্রন্থাগার মানে যে একটা বড় বাড়ির মধ্যে সাজিয়ে রাখা বইয়ের সংগ্রহ হতে হবে, তারও কোনো মানে নেই। দেশে দেশে রয়েছে প্রচুর ভ্রাম্যমাণ লাইব্রেরিও। সরকারি কিংবা বেসরকারি কোনো সংস্থার পরিচালনায় এইসব ভ্রাম্যমাণ লাইব্রেরিগুলি ছাত্রছাত্রী, গৃহবধূ, কৃষক, শ্রমিক, গ্রামের সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছে জ্ঞান ও শিক্ষার আলো। ল্যাটিন আমেরিকার দেশ ভেনেজুয়েলার বিশ্বের অন্যতম পেট্রোলিয়াম সমৃদ্ধ দেশ। এই দেশের মুম্বাই বিশ্ববিদ্যালয় দুটি খচ্চরকে ব্যবহার করে পাহাড়ি এলাকার গ্রামের মানুষদের কাছে নিয়মিত তাদের চাহিদা অনুযায়ী বই ও পত্রপত্রিকা সরবরাহ করে থাকে। ওই দেশের গ্রামের লোকেরা এই বই বাহকদের বলে বিবিলোমোলাস, যার বাংলায় অর্থ করলে দাঁড়ায় বইয়ের খচ্চর। जब जीवन की हो नई शुरुआत तो श्री बालाजी फैशन है आपके साथ। ब्राइडल एथनिक वेयर के लिए आसनसोल में जाना माना नाम श्री बालाजी फैशन। दुल्हन के लिए खूबसूरत रंगों का लहंगा और आकर्षक गाउन, दुल्हन की बहन को खूबसूरत बनाए लहंगा फ्रॉक, दुल्हे के लिए मान्यवर के विविध रंगों वाले शेरवानी, एथनिक वेयर, फैशनेबल मेंस सूट से मिले दुल्हे के भाई को नया लुक, वेडिंग और पार्टी के लिए कढ़ाईदार बनारसी और सिल्क साड़ियाँ। तो देर किस बात की, आज ही आए श्री बालाजी फैशन, हर घर की पसंद, जीटी रोड অপোজিট সুভাষ সিনেমা, আসানসোল। ভারতের জাতীয় গ্রন্থাগার রয়েছে কলকাতায়। এর ইতিহাসও বেশ পুরনো। 1806 সালে ক্যালকাটা পাবলিক লাইব্রেরি নামে এই গ্রন্থাগার প্রথম প্রতিষ্ঠিত হয়। মূলত জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের উদ্যোগেই 4675টি বই নিয়ে এই লাইব্রেরির গোড়াপত্তন করা হয়েছিল। এরপর 1891 সালে কলকাতায় প্রতিষ্ঠিত হয় ব্রিটিশ সরকারের উদ্যোগে ইম্পেরিয়াল লাইব্রেরি।
1903 সালে 30শে জানুয়ারি লর্ড কার্জনের উদ্যোগে ক্যালকাটা পাবলিক লাইব্রেরি ও ইম্পেরিয়াল লাইব্রেরিকে সংযুক্ত করে একটি মাত্র লাইব্রেরিতে রূপান্তরিত করা হয়। এই সংযুক্ত লাইব্রেরির নাম দেওয়া হয় ইম্পেরিয়াল লাইব্রেরি। সেই সময়ই জায়গা বদল করে গ্রন্থাগারটিকে নিয়ে আসা হয় তার বর্তমান ঠিকানা কলকাতার আলিপুরে। 1953 সালের 1 ফেব্রুয়ারি স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আব্দুল কালাম আজাদ এই লাইব্রেরির নাম বদল করে জাতীয় গ্রন্থাগার হিসেবে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এবার আপনাদের একটা গুরুত্বপূর্ণ তথ্য জানাই। বিশ্বের বৃহত্তম গ্রন্থাগার কোনটি সে কথাই জানাবো আপনাদের। আমেরিকার ওয়াশিংটন ডিসিতে অবস্থিত দি লাইব্রেরি অফ কংগ্রেস হলো পৃথিবীর সবচেয়ে বড় লাইব্রেরি। এখানে রয়েছে নানা ধরনের বই, পত্রপত্রিকা, পাণ্ডুলিপি, দলিল ও নথিপত্র, মানচিত্র, অডিও এবং ভিজুয়াল রেকর্ডের তথ্যের এক বিশাল সংগ্রহ, যার সংখ্যা 3,30,12,750। এক জীবনে যা পড়ে ওঠা বা দেখাশোনা করা কারোর পক্ষেই সম্ভব নয়। আপনাদের বলেছিলাম গ্রন্থাগারের ইতিহাস নিয়েও কিছু তথ্য হাজির করব আমরা আপনাদের সামনে। বস্তুত মানুষের সভ্যতার সূচনা কাল থেকেই নানা রকম তথ্য সংবাদ সংরক্ষণের তাগিদ দেখা দিয়েছিল। লিপি আবিষ্কারের পর এই তাগিদ আরও জোরালো হয়। তা থেকেই গ্রন্থাগারের সূচনা। এখন যে দেশটাকে আমরা ইরাক বলে জানি, সেখানকার নিনেভ নামের শহরে যীশুখ্রিস্টের জন্মের 700 বছর আগে একটি সংগ্রহশালা গড়ে তুলেছিলেন সেখানকার শাসক আসুরবানিপাল। সেই সংগ্রহশালায় ছিল পোড়া মাটির ফলকে লেখা নানা রকম তথ্যের সংবাদের এক বিরাট সংগ্রহ। আবার খ্রিস্টপূর্ব 3য় শতকে বর্তমান তুরস্কের পারামাগাম নামের শহরে সেখানকার রাজা অ্যাট্রালাস ও তার পরিবারের সদস্যরা মিলে গড়ে তুলেছিলেন বিশ্বের আরও একটি প্রাচীন গ্রন্থাগার। বস্তুত গ্রিস, রোম, সুমেরীয়, মিশর, আশিরীয় ইত্যাদি সমস্ত প্রাচীন সভ্যতাতেই পাওয়া গেছে গ্রন্থাগারের খোঁজ। পোড়ামাটির ফলক থেকে শুরু করে প্যাপিরাসের পাতায় লেখা নানা সংবাদ, কাগজের ওপর হাতে লেখা পাণ্ডুলিপি, শিলালিপি ইত্যাদি সবই আবিষ্কৃত হয়েছে। সব মিলিয়ে এক কথায় বলা যায় যে কয়েক হাজার বছর ধরে পৃথিবী জুড়ে মানুষের সভ্যতার জ্ঞানের আলো, শিক্ষার আলো, চেতনার আলো জ্বালিয়ে রেখেছে এই গ্রন্থাগারগুলি। আমাদের সভ্যতার ইতিহাসে এদের অবদান কোনো দিনই ভুলে যাওয়া যাবে না। जब जीवन की हो नई शुरुआत तो श्री बालाजी फैशन है आपके साथ। ब्राइडल एथनिक वेयर के लिए आसनसोल में जाना माना नाम श्री बालाजी फैशन। दुल्हन के लिए खूबसूरत रंगों का लहंगा और आकर्षक गाउन, दुल्हन की बहन को खूबसूरत बनाए लहंगा फ्रॉक, दुल्हे के लिए मान्यवर के विविध रंगों वाले शेरवानी, एथनिक वेयर, फैशनेबल मेंस सूट से मिले दुल्हे के भाई को नया लुक, वेडिंग और पार्टी के लिए कढ़ाईदार बनारसी और सिल्क साड़ियाँ। तो देर किस बात की, आज ही आए श्री बालाजी फैशन, हर घर की पसंद। जीटी रोड, ऑपोजिट सुभाष सिनेमा, आसनसोल।